দ্রাব্যতা কাকে বলবো? কোনো দ্রবণের দ্রাব্যতা বলতে আমরা বুঝি যে প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই উষ্ণতায় ওই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই দ্রবণের বা ওই লবণের দ্রাব্যতা বা ওই পদার্থের দ্রাব্যতা। আবার বলছি, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা বলার সময় উষ্ণতার কথা অবশ্যই উল্লেখ করতে হবে, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থ 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই উষ্ণতায় ওই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই পদার্থের দ্রাব্যতা। আবার বলছি, দ্রাব্যতা বলতে কি বোঝো? দ্রাব্যতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই নির্দিষ্ট উষ্ণতায় ওই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই পদার্থের দ্রাব্যতা। যেমন আমরা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা বলতে পারি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট KNO3 এর দ্রাব্যতা দ্রাব্যতা 80 বলতে আমরা কি বলি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 80 গ্রাম দ্রাবক পদার্থ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 80। এই কথার অর্থ হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। দ্রাব্যতার ক্যালকুলেশন আমরা কি করে করব? দ্রাব্যতার ক্যালকুলেশন আমরা বলেছি যে দ্রবণের ভর n গ্রাম, দ্রাবের ভর m গ্রাম, অতএব দ্রাবকের ভর n-m গ্রাম। তাহলে n গ্রাম n-m গ্রাম দ্রাবকে n-m গ্রাম দ্রাবকে আছে m গ্রাম। 1 গ্রাম দ্রাবকে আছে m/n-m গ্রাম, আর 100 গ্রাম দ্রাবকে আছে m × 100/n-m গ্রাম। অতএব দ্রাব্যতা সমান 100m/n-m, অর্থাৎ 100 গ্রাম দ্রাবের ভর আর 100 গ্রাম দ্রাবকে দ্রাবের ভর ইন্টু বাই n-m গ্রাম দ্রাবকের ভর, এটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা দুটো গ্রামের অনুপাত হয়, এর কোনো একক থাকে না। এবং দ্রাব্যতা সাধারণত দ্রবণের বা তরলের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবণের উষ্ণতার উপর নির্ভর করে। সেই জন্য দ্রাব্যতা বলার সময় অবশ্যই উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। উষ্ণতা পরিবর্তন হলে দ্রাব্যতা পরিবর্তিত হয়ে যায়। এবার আমরা আসবো গাঢ়ত্ব অনুসারে আমরা
দ্রবণকে তিনটে ভাগে ভাগ করেছিলাম। গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রাবক দ্রবীভূত হয় সেই উষ্ণতা ওই পদার্থটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আবার বলছি, সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে সেই উষ্ণতায় ওই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক থাকা উচিত, যদি তার থেকে কম পরিমাণে দ্রাবক দ্রবীভূত থাকে তাকে বলা হয়, ওই দ্রবণটাকে বলা অসম্পৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক থাকা উচিত, যদি কোনো কারণে তার থেকে বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে তাহলে ওই উষ্ণতায় ওই দ্রবণটাকে বলে অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝবো? তার সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণের উদাহরণ। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে আর অসম্পৃক্ত দ্রবণকে বা অতিপৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে কীভাবে আমরা রূপান্তর করতে পারবো এবং এই তিনটে দ্রবণকে আমরা কিভাবে শনাক্ত করব যে কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত, কোনটা অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণের শনাক্তকরণ আমরা কী করে করব? যেমন তিনটে দ্রবণ নিয়ে আমরা যদি টেস্ট টিউবের মধ্যে নিয়ে দেখি, একটা টেস্ট টিউবের মধ্যে ধরো তিনটে টেস্ট টিউবেই চিনির দ্রবণ আছে, অর্থাৎ চিনির দ্রবণ আছে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, একটা অতিপৃক্ত, কোনটায় কোন দ্রবণ আছে আমরা কিছুই জানি না। এখন একটা দ্রবণে যদি আমরা কিছুটা চিনি যোগ করি তাহলে দেখা যাচ্ছে, এবং দিয়ে নাড়তে থাকি, দেখা যাচ্ছে যদি চিনিটা গুলে যায় তাহলে ওই দ্রবণটা ওই উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণ। আর একটা যদি দেওয়া হয়, দেখা যাচ্ছে চিনিটা দেওয়া সত্ত্বেও নাড়ানো গুলছে না, বরঞ্চ চিনির দানাটা পরিমাণে বাড়ছে, ওটা অতিপৃক্ত দ্রবণ। আর একটা দ্রবণে দেখা যাচ্ছে চিনিটা নাড়লেও গুলছে না, একই অবস্থায় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ ঘরের উষ্ণতায় এই দ্রবণকে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে গেলে আমরা কি করতে পারি? অতিরিক্ত পরিমাণ দ্রাবক বা দ্রাবকের পরিমাণ বাড়িয়ে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায়, আবার তাপমাত্রা বাড়িয়ে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায়। আর অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করব কি করে? অসম্পৃক্ত ওই নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট রাখতে হবে, দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট রেখে যদি আরও দ্রাবক যোগ করা হয়, করে না থেকে দেখা যায় এমন একটা অবস্থা আসবে যখন আর দ্রাবক যোগ করা সত্ত্বেও আর দ্রবীভূত হচ্ছে না, তখন দেখা যাবে ওই দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় এসে গেছে। অতিপৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার উপায় কি? অতিপৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পর আরও দ্রাবক পদার্থ দ্রবীভূত করতে হবে, আরও দ্রাবক যোগ করতে হবে, দিয়ে কী হবে? যোগ করার পর দেখা যাবে যে অতিপৃক্ত দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় আসছে, যখন দেখা যাবে যে দ্রবণে আর দ্রাবক দ্রবীভূত যোগ করা যাচ্ছে না। তাহলে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে আমরা বললাম। এবার সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণের শনাক্তকরণ, দ্রাব্যতা। তাহলে আমাদের প্রশ্ন আজকের পড়া হচ্ছে 1 নম্বর পড়া হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 80 বলতে আমরা কি বুঝি? সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা। সম্পৃক্ত, অসম্পৃক্ত অতিপৃক্ত দ্রবণের শনাক্তকরণ। কিভাবে আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে রূপান্তর করব। আরো কিছু প্রশ্ন দিচ্ছি। সেই প্রশ্নগুলো হচ্ছে যে প্রকৃত দ্রবণে দ্রাবের কোণার ব্যাস কত? ক্লোয়েড কাকে বলে? ক্লোয়েড দ্রবণে দ্রাবের কোণার ব্যাস কত? ইমালশন কি? ইমালশন কারক বলতে আমরা কি বুঝি?
প্রথমে আমরা আসবো ইমালশন কি। যে কলাইডিয়াল সিস্টেমের বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমে উভয় তরল, সেই ধরনের কলাইডকে বলা হবে ইমালশন। যখন কোনো ইমালশন দ্রবণে দুটো অবিমিশ্রিত তরল পদার্থ যোগ করা হয়, তখন দেখা যায় যে তরল পদার্থ দুটো একটা উপরে একটা নিচে অবস্থান করছে, ভালোভাবে মিশ্রিত হয়নি। তখন কোনো একটা দ্রব্য মিশ্রিত করলে সেটা দেখা যায় যে দুটো অবিমিশ্রিত তরল পদার্থ দ্রবীভূত একটা মিশ্রণ তৈরি করছে। সেই যে পদার্থটা আমরা দিয়ে ইমালশন দ্রবণটা তৈরি করছি, সেই পদার্থ হল ইমালশন কারক, সেটা বলা হয় ইমালশন কারক। এখন বা যে অপদ্রব্যটা আমরা বলছি সেটাকে হলো ইমালশন কারক হিসেবে ব্যবহার করা হয়। আবার বলছি ইমালশন কারক একেবারে দুটি অবিমিশ্রিত তরল পদার্থের মধ্যে কোনো একটা অপদ্রব্য যদি আমরা দ্রবীভূত করি, তাহলে দেখা যাচ্ছে যে যে মিশ্রণ পাওয়া যায় সেটাকে বলা হয় ইমালশন কারক। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাবান আছে, ডিটারজেন্ট আছে, অ্যালবুমিন, কেসিন। ডিটারজেন্ট পাউডারে যদি আমরা জল যোগ করি, তাহলে তেল জাতীয় পদার্থ ডিটারজেন্ট জামা কাপড় থেকে পৃথক হয়ে যায়। তাহলে ডিটারজেন্ট, তারপর পনির, তারপর আমরা বলতে পারি কেসিন, জিলেটিন, এগুলো সব ইমালশন কারক হিসেবে ব্যবহার করা হয়। এবার আমরা আসবো ক্লাস ও ক্লাসন কাকে বলে। ক্লাস কাকে হলো নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট পদার্থকে বলা হবে ক্লাস। যেমন ক্লাস হচ্ছে কোনো বিশুদ্ধতম পদার্থে কঠিন। সোডিয়াম ক্লোরাইড ক্লাস তুঁতে বা ব্লু ভিট্রিয়ল, যেটাকে বলা হয় কপার সালফেট, CuSO4, CuSO4, 5H2, এতে 5 অণু জল থাকে। কপার সালফেট বা ব্লু ভিট্রিয়ল, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। বা তুঁতে বলা হয়, এটা একটা ক্লাস। গ্রিন ভিট্রিয়ল 7 অণু জল থাকে, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল। পটাশ অ্যামালগাম, যেটাকে আমরা ফটকিরি বলা হয়, পটাশ অ্যামালগাম এর সংকেত হচ্ছে K2SO4, Al2SO4,
হোল 3 24 অণু জল, 24 অণু জল, এটা হচ্ছে ফটকিরি বা পটাশ অ্যামালগাম। এগুলো সব ক্লাস। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট দানাময় পদার্থকে বলা হবে ক্লাস। যে পদ্ধতিতে ক্লাস তৈরি করা হয় তাকে বলা হয় ক্লাসন। যে পদ্ধতি ক্লাস তৈরি করা হয় তাকে বলা হয় ক্লাসন। তো ক্লাস এবং ক্লাসন হয়ে গেল। এবার আমরা আসবো দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। আমরা বলেছি দ্রাব্যতার সংজ্ঞা বলতে গেলে উষ্ণতার কথা উল্লেখ করতে হবে, কারণ উষ্ণতার পরিবর্তনে কোনো পদার্থের দ্রাব্যতা পরিবর্তিত হয়। কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা প্রথমে একই থাকে, তারপর আস্তে আস্তে দ্রাব্যতা বাড়ায়। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, এদের উষ্ণতা বাড়ালে প্রথমে খুব ধীরে ধীরে দ্রাব্যতা বাড়তে থাকে, তারপর উষ্ণতা যত বাড়তে থাকবে আস্তে আস্তে দ্রাব্যতা বেড়ে যায়। কিছু কিছু পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়ালে তরলের দ্রাব্যতা কমে যায়। কিছু কিছু পদার্থ আছে, কিছু পদার্থ যাদের উষ্ণতা বৃদ্ধি করলে তরলের দ্রাব্যতা কমে যায়। এক নম্বর হচ্ছে কলিচুন। কলিচুন এর উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। কলিচুন কলিচুন আছে কপার সালফেট CuSO4, তারপরে লিথিয়াম সালফেট আছে। এদের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। আজ পর্যন্ত থাক। এবার দিন আসবো আমরা দ্রাব্যতা লেখ সম্পর্কে পড়ানো হবে।